দর্শক, এই মুহূর্তে শিশু চত্বরে আছি, তবে আমরা দুজনের কেউ কিন্তু শিশু না, কিন্তু এই চত্বরে আসলেই আমাদের ভিতরেও কিন্তু একটা শিশুসুলভ মানসিকতা আসলে জেগে ওঠে না? কারণ চারপাশটা এত রঙিন নীল এবং সবকিছুর মধ্যে একটা শিশুসুলভ ব্যাপার আছে নীল শিশু চত্বরের। সেই প্রাঙ্গণ থেকেই সবাইকে স্বাগত জানাচ্ছি আগামী প্রকাশনে নিবেদিত ২১-এর বই আয়োজনে, এবং আজ আমাদের সাথে আছেন রবিউল কমল। প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনার ভিতরে আসলে শিশুসুলভ যে একটা মন, এটা আসলে কতখানি আপনার হৃদয় জুড়ে বসবাস করে? শিশুদের দেখলে আমার মনে হয় যে শিশুদের জন্য কিছু করা দরকার। এই কারণে আমি শিশুদের জন্য লিখি। এই জন্য আর শিশুদের জন্য লিখতে হলে শিশুসুলভ মন থাকতে হবে, ব্যাপারটা এরকম না আসলে। শিশুদের সঙ্গে মিশতে হবে, তাহলে ওদের সাইকোলজিটা আমরা বুঝতে পারবো। আর শিশুদের সঙ্গে মিশলেই মূলত তখন তো আসলে সবাই শিশুদের মতোই হয়ে যায়। আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে শিশুসুলভ মন থাকতেই হবে, সেটা আসলে প্রয়োজনীয় নয়, কিন্তু তারপর একটু জানতে চাই যে এই যে শিশুদের জন্য যখন লেখেন, আপনার এই লেখার অনুষঙ্গগুলো আপনি বলছেন শিশুদের কাছে কিভাবে আসে, আর একটু যদি একটু। আমাদের সামনে একটা ডাস্টবিন আছে, তো আশপাশেই কিন্তু অনেকগুলো কাগজ পড়ে আছে। তো আমরা যদি কাগজগুলো ডাস্টবিনে রাখি, তো তাহলে তো ব্যাপারটা মানে সব কিছু পরিষ্কার থাকে। তো শিশুদেরকে যদি আমরা ওইটাই গল্প দিয়ে বলি যে এই কাগজটা এখানে না ফেলে যদি ডাস্টবিনে ফেলা হয়, এটা একটা ভদ্রতা, তাহলে কিন্তু এটাই একটা গল্প হয়ে যায়। এটা একটা গল্প হয়েছে। আচ্ছা, শিশুদের জন্য লেখাটা আসলে কতটা চ্যালেঞ্জিং? কারণ শিশুরা তো খুবই সহজ পাঠক, সরল পাঠক, সেটা কঠিন কতটা লেখা? শিশুদের জন্য লেখাটা আসলেই চ্যালেঞ্জিং, কারণ আপনি দেখেন যখন একজন শিশুকে আপনি খাবার দিবেন, তখন কিন্তু আপনি সবসময় চেষ্টা করেন যে একটা ভালো খাবার, সুস্বাদু খাবার, এবং সেই খাবারটা নরম হবে, এই ধরনের খাবার কিন্তু আমরা খুঁজি। তো শিশুদের জন্য বই যখন খুঁজবে বাবা মা, তখন কিন্তু চাইবে যে একটু কালারফুল বই, খুব সহজ করে লেখা। তো লেখকের জন্য চ্যালেঞ্জটা হলো ওই লেখাটা সহজ করে লেখা। আর শিশুদের জন্য আপনার সবসময় যুক্ত বর্ণ এড়িয়ে চলা ভালো। আর শিশুদের জন্য লেখাগুলো একদম সফট, মানে খুব সহজ সরল ভাষায় লিখতে হবে। লেখকের জন্য ওই চ্যালেঞ্জটাই মূল ফ্যাক্ট। ওটাকে যদি উতরে যাওয়া যায়, তাহলে শিশুদের জন্য ভালো কন্টেন্ট লেখা যায়। এবং এই মুহূর্তে একটি বই আছে আমাদের হাতে, সেটি হচ্ছে শিমুল তুলার দেশ ভ্রমণ। এবার বইমেলায় এসেছে ময়ূরপঙ্খী প্রকাশনী থেকে, এবং গল্প লিখেছেন আপনি, রবিউল কমল, এবং ছবি বিপ্লব চক্রবর্তী। এই যে শিমুল তুলার দেশ ভ্রমণ, যার মাধ্যমে আপনি আসলে শিশুদেরকে কোন বিষয়গুলো শেখাতে চেয়েছেন? আচ্ছা, এই গল্পটা একটু শিমুল তুলা বলতে, তুলা তো বাতাসে উড়ে, তো আমার মনে হলো যে তুলা যেহেতু বাতাসে উড়ে, তো তুলাকে দিয়ে যদি আমি পুরো বাংলাদেশটাকে দেখাই শিশুকে, যেমন দুইটা তুলা উড়ে যাচ্ছে, উড়তে উড়তে ওরা দেখতেছে একটা নদীতে শাপলা ফুল ফুটে আছে, আর নদীতে জেলেরা মাছ ধরতেছে, ইলিশ মাছ, আর সুন্দরবনে যাচ্ছে, সেখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তার মানে এটা হচ্ছে শিমুল তুলাকে আমি জাস্ট প্রতীক হিসেবে ব্যবহার করে শিশুদেরকে শেখাতে চাইছি বাংলাদেশের জাতীয় ফুল, বাংলাদেশটা কেমন, বাংলাদেশের গ্রাম অঞ্চলের খেলাধুলা কেমন, তারপরে সুন্দরবনটা কেমন হয়, সেখানে কি কি প্রাণী থাকে। মোট কথা বাংলাদেশের একটা আবহ শিশুদের সামনে তুলে ধরতেই শিমুল তুলা দেশ ভ্রমণ আমরা এইভাবে নাম দিয়েছি। কিন্তু এই বইটা পড়লে শুধু শিমুল তুলা না, ওই শিশুটাই পুরো দেশটা ভ্রমণ করবে। আচ্ছা, আমরা একটা সময় অনেক আলোচনা সমালোচনা শুনেছি যে শিশুদের বই করতে গিয়ে ছবির আধিক্যটা অনেক বেশি, গল্পটা কম। এটা নিয়ে আপনি আপনার মতামতটা জানছেন? এখন শিশুদের বইয়ে ছবি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ শিশুরা ছবি দেখতে পছন্দ করে। কিন্তু এখন যে কাজটা হচ্ছে বাংলাদেশের পাবলিকেশন, এটা ভালো, এটা বাইরের দেশে অনেক আগে থেকেই হচ্ছিল। বয়স ভিত্তিক কিছু বই হচ্ছে, যেমন আমরা আর্লি একদম এজ যেগুলা, ওই বইয়ে বেশি ছবি ব্যবহার করছি এবং কন্টেন্ট কম থাকে, টেক্সট কম। কিন্তু যে বইগুলো একটু বড় শিশুদের জন্য বা কিশোরদের জন্য, ওইখানে ছবি কমায় ওখানে আবার আপনার টেক্সটটা বেশি ব্যবহার করা হচ্ছে, তার মানে তার রিডিং হ্যাবিটটা বাড়ানো হচ্ছে। এই গল্প আপনি যখন লিখলেন এবং তার ছবি যখন আরেকজন করছে, আপনাদের দুইজনের মধ্যে কানেক্টিভিটি আসলে থাকে নাকি থাকে না, বা থাকাটা আসলে জরুরি কিনা? এটা মানে একটা বই যখন আর্টিস্ট আঁকেন, তখন লেখকের সাথেই যোগাযোগ থাকাটা বেশি দরকার, কারণ পাবলিশার কিন্তু এই লেখাটা লেখেন না। তার মানে লেখক যখন লেখে, তার ভিতরে কিন্তু একটা ছবি থাকে, তার মাথার মধ্যে একটা ছবি থাকে। লেখকের সঙ্গে আর্টিস্টের যদি যোগাযোগটা থাকে, তাহলে ওই গল্পটাই লেখক আসলে আর্টিস্টকে বলতে পারে, তখন ছবি আঁকাটা তুলনামূলক সহজ হয়ে যায়। এটা ময়ূরপঙ্খীর সঙ্গে এই কাজটা করে আমার ভালো লেগেছে। এখানে এই বইটা আমরা যখন শুরু করি কাজটা, টোটালি আর্টিস্টের সঙ্গে আমারই যোগাযোগ ছিল।
দেশের অন্যান্য যে পাবলিকেশন সেখানে কিন্তু আর্টিস্টের সঙ্গে লেখকের যোগাযোগ থাকে না, প্রকাশকের যোগাযোগ থাকে। তো এই জায়গা থেকে আমি বলবো যে ময়ূরপঙ্খী পাবলিকেশন হিসেবে একটু ব্যতিক্রম, এবং তারা যেটা করেছে এটা করা উচিত, তাহলে অন্তত ছবিগুলো বেটার আসবে। আচ্ছা, আমার আর একটা বিষয় জানতে ইচ্ছে করছে, এই যে আমরা যখন বড়দের লেখককে দেখি এবং সেই লেখকের অটোগ্রাফ এবং ফটোগ্রাফ নেওয়ার জন্য কিন্তু আমি পাঠকদের একটা দৌড়াদৌড়ি দেখতে পাই, কিন্তু এই যে ছোটদের বেলায়, শিশুদের বেলায় কি আসলে এরকম একটা আবহ তৈরি হয়? ছোটদের বেলায় যেটা হয়েছে, ছোটদের লেখককে সবাই চেনে না। ছোটরা তো আসে বাবা মায়ের সঙ্গে, একটা বই উল্টাতে বই পছন্দ হয়ে যায়, ওখানে কিন্তু লেখক ফ্যাক্ট না, ওর বইটা কতটা ভালো লাগতেছে, ও ভালো বই কেনে। আর বড়দের লেখক দেখা যায় যে ঢুকলে তার সঙ্গে সবাই অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিয়ে দেয়, এবং ওরা বাইরে মানে বড়দের বইগুলো কি আগের বাসা থেকে একটা প্ল্যান করেই আসে যে ওই বইটা কিনবো, ওই লেখকের কাছে অটোগ্রাফ নিব। কিন্তু শিশুরা তো আর প্ল্যান করে আসে না, ওরা আসে স্টলে বই দেখে, যে বইটা ভালো লাগে ওরা সেই বইটা কিনে নিয়ে যায়। এখানে লেখক আসলে কোনো মুখ্য ভূমিকায় থাকে না। খুদে পাঠকের এমন কোনো প্রতিক্রিয়া পেয়েছেন যে না আমার বইটি ভালো লাগে নাই, বা বইটির এই জায়গাটি আমার ভালো লাগেনি, বা এটা খুব ভালো হয়েছে, এমন প্রতিক্রিয়া? হ্যাঁ, এরকম প্রতিক্রিয়া মানে আমার ক্ষেত্রেও পাইছি, অন্যান্য লেখকের ক্ষেত্রেও পাইছি। যেটা হচ্ছে আসলে শিশুরা কিন্তু খুব সচেতন পাঠক, ওরা কিন্তু মানে বই পড়ে, আসলে শিশুরা বই পড়ে, এবং ওরা ধরে ধরে বলতে পারে যে এই জায়গাটা মানে এরকম হলে ভালো হইতো, কারণ ওর বইয়ের সঙ্গে ও কল্পনা করে। তোর কল্পনার জগৎটা যখন একটু বিঘ্নিত হয় তখন ও বুঝতে পারে যে এই জায়গাটা মানে এরকম হওয়া উচিত। এবং ওরা তো আসলে কাউকে ভয় করার মতো ব্যাপার না, শিশুর মধ্যে তো ওইগুলো নাই, ও সরাসরি বলে দেয় এই জায়গাটা এরকম হলে ভালো হতো। আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম, এবং বাসায় যাওয়ার পরে আমি দেখলাম বারান্দায় টবের ভিতরে ধান গাছ লাগানো। তো আমার খুব আগ্রহ হলো, এবং আমি জানতে চাইলাম যে বারান্দায় টবে কেন ধান গাছ লাগানো, এখানে তো গোলাপ থাকবে বা রজনীগন্ধা থাকবে। তো বললো তার বোন ধান গাছ চেনে না, এই কারণে তার বাবা টবে মানে ধান গাছ লাগিয়েছে। এবং বর্তমান প্রেক্ষাপটে আসলে বই থেকে আমরা অনেকটাই দূরে সরে যাচ্ছি, যে এই যে জাতীয় ফুল, দেখা যাবে যে অনেকেই আসলে এই জাতীয় ফুলটাই দেখেনি যারা শহুরে মানুষ। তো তাদের জন্য আসলে এই যে শিশুদের বইগুলো এবং বইয়ের মাধ্যমে আসলে একটা ভ্রমণ, এবং সেই ভ্রমণের মাধ্যমে শেখানো, মানে জাতীয় ফুল, জাতীয় ফল। জার্নিটাও তো শিখছেন, এই যে ভ্রমণটা দু ভাই বোনের তুলোর, এটাও তো এক ধরনের শেখা, যে দুজন উঠতে উঠতে শিখছে, দেখছে, দেখার চোখটাও তৈরি হবে। কিন্তু দারুণ ব্যাপার, ধন্যবাদ আপনাকে। এবং আমরা চাই যে শিশুদের জন্য এরকম দারুণ দারুণ লেখা আপনার কলমের নিপ থেকে আসলে বের হোক, এবং সেটার যে আঁকিবুকি, সেই আঁকিবুকির গল্পের সাথেও আপনি জড়িত থাকেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে, বিদায় নিতে হবে, এবং বিদায়টা বরাবর আসলে যে নেয় সেই নেবে। এই বইটি নিয়ে আপনারা শিশুদের এই যে তুলোর, শিমুল তুলোর মতো দেশ ভ্রমণ করতে থাকুন, এবং আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে আবার একই সময় আগামী প্রকাশনী নিবেদিত 21 বইয়ে।